এটা হতে পারে না যে একটা খুব ভালো সিনেমা যেটা সত্যি সত্যি মানুষকে সিনেমার যে ক্ষুধা সেটাকে ফিল আপ করলো কিন্তু সেটা মানুষ দেখবে না, এটা হতে পারে না। সেটা স্কেলটা হয়তো সাকিব ভাইয়ের অনেক বেশি হবে যেহেতু তার ওই ফ্যান ফলোয়িংটা অনেক বেশি, কিন্তু সেটা না হলেও এখন এটা তো সত্যি যে তাকে নিয়ে বানাতে গেলে যে বাজেটটা লাগবে একজন সাকিব ভাইকে ছাড়া বানাতে গেলে তো সেই বাজেট লাগবে না। 20 জন নির্মাতা যখন একই সঙ্গে ড্রাইভ দিবেন এবং যখন বছরে ওভারঅল যখন 10-12টা ভালো ফিল্ম আসবে সেখানে হয়তো 4-5টা ওয়ার্ক করবে। আমার ধারণা যে এটা গ্রোয়িং, এটা ভালো হবে যদি সে সৎ থাকে এবং সেই সততার মধ্যে থেকে যদি তার গার্লফ্রেন্ডকে সে কাস্ট করতে পারে আমার অসুবিধা নেই। একজন নির্মাতার চরিত্রের প্রয়োজনে যদি তার গার্লফ্রেন্ড যায় ওই চরিত্রকে মিট করে তাহলে কোনো অসুবিধা নেই, সেটা হতেই পারে, সেটা সবসময় হয়েছে। সঞ্জয়, কিছু অভিযোগ রয়েছে আমাদের দেশের নির্মাতা প্রসঙ্গে যে তোমরা বা বাংলাদেশি নির্মাতারা কখনো কাস্টিং ডিরেক্টরে বিশ্বাসী না এবং এটা আসলে 52 বছর বাংলাদেশে তৈরি হয়নি এবং প্রয়োজন আছে বলে মনেও করে না যে ঠিক আছে আমার গার্লফ্রেন্ড আছে ওকে নায়িকা বানাবো, আমি গত 2 মাসে কফি খেয়েছি ওর সাথে বেশি, ও আমার খোঁজ নিয়েছে, ওকে আমি সেকেন্ড ক্যারেক্টারটা দেবো, এভাবে হয়ে আসছে। এবং এই কারণে নাকি অনেকেই এই পেশাদারিত্বের জায়গায়, যেটা আমি প্রশ্ন করেছিলাম এর আগে, এই জায়গায় ফেল করে যে একেবারে অডিশন নিয়ে স্ক্রিন টেস্ট নিয়ে প্রত্যেকটা চরিত্রকে বিল্ড আপ করেছে একটা টোটাল প্রোডাকশন, এরকম রেগুলার কাজ হয় না বাংলাদেশে। এই চর্চাটা কেন? মানে এটা প্রডিউসার এন্ড থেকে বলে নাকি তোমাদের অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে, অনেকগুলো মানে এনগেজমেন্ট কথা কমিটমেন্ট থাকে, বিভিন্ন সময় বলে ফেলো তোমাকে দেখবো, যোগাযোগ রেখো, কি কারণে হয় না? না এখন আমি মনে করি একজন নির্মাতাকে তার নির্মাণের প্রতি সৎ হতে হবে। ডেফিনেটলি এটা তো অসততা, এবং যদি সে সৎ থাকে এবং সেই সততার মধ্যে থেকে যদি তার গার্লফ্রেন্ডকে সে কাস্ট করতে পারে আমার অসুবিধা নেই। একদম। যদি মনে করুন যে একজন নির্মাতার চরিত্রের প্রয়োজনে যদি তার গার্লফ্রেন্ড যায় ওই চরিত্রকে মিট করে তাহলে কোনো অসুবিধা নেই, সেটা হতেই পারে, সেটা সবসময় হয়েছে। 1 2 নম্বরে আর্টিস্টের সাথে শিল্পীর মানে ডিরেক্টরের সাথে আর্টিস্টদের যে সম্পর্ক সেটাও খুব স্বাভাবিক। আমি বলছি যে কোনো সম্পর্ক মানে একটা হেলদি সম্পর্ক, মানে সেটা খুবই স্বাভাবিক, কারণ কাজ করতে করতে একটা বিশ্বাসের জায়গা, একটা ভরসার জায়গা, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হয়। ধরুন আমাদের সত্যজিৎ রায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়, সো অনেকগুলো সিনেমা করেছেন তারা একসাথে, তার মানে এই না যে তো তখন আর কোনো ভালো অ্যাক্টর ছিল না। ব্যাপারটা তাদের মধ্যে ওই যে রেসিপ্রোকাল অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সেটা হওয়াটা দোষের না যতক্ষণ না পর্যন্ত একটা চরিত্রে মিসফিট তাকে কাস্ট করা হচ্ছে। মানে যদি চরিত্রে ফিট করে তো তিনি যদি তখন ব্যক্তিগত সম্পর্ক বা যা যা আছে সেটাকে যদি সে নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এমনটা হয় যে চরিত্রের সঙ্গে কোথাও যায় না, পোলস অ্যাপার্ট, পুরোপুরি বিপরীত চরিত্রের সঙ্গে এই মানুষটি, কিন্তু তাকে কাস্ট করলাম শুধুমাত্র সম্পর্কের জন্য, সেটা তো মনে হয় হওয়া উচিত না। সেটা ওয়ার্কও করার সেটা তো দেখুন স্ক্রিন তো আর ফাঁকি দেওয়া যাবে না, সেটা হয়তো তখন অডিয়েন্সের। এটা খুব বোল্ডলি বলে গেছেন আমার সাথে জয়া হাসান, বলছে যে এইসব কারণে আমি ব্লক হয়ে যাচ্ছিলাম এবং সেই কারণে আমি কলকাতার পিআরটা একটু রিসিভ করি এবং যোগাযোগ রাখি এবং পরবর্তীতে আমার ক্যারিয়ারটা ওইদিকে ডাইভার্ট হয়। সো এটা হয়তো একটা বড় কারণ যে ধরেন জয়ার মতো বাংলাদেশে অনেকগুলো ছবি হয়তো করতে চাইতো বা করতে পারতো, সে করলই না। হ্যাঁ, তো এরকম অনেক অভিনেতা তো মন খারাপের জন্য হারিয়েও যেতে পারে যে না ঠিক আছে, যখন দেখবে যে অমুক পরিচালক মানেই অমুক নায়িকা, অমুক পরিচালক মানেই যে কোনোভাবেই হোক তার স্ত্রী বা প্রেমিকাকে নেবে। এটা কি সারা দেশেই এরকম বিরাজমান কিনা, মানে সারা বিশ্বেই আমরা দেখি না খুব একটা? না এখন এটা আমি যেটা বললাম ওটাই আমার জায়গা থেকে, যে আমি যদি দেখি যে আমার চরিত্রের সঙ্গে যাচ্ছে এবং তার সঙ্গে আমার সম্পর্ক ভালো, সেটা তো আরও ভালো কাজের জন্য অবশ্যই। কিন্তু যদি না সত্যি সেটা চরিত্রকে সার্ভ করে তাহলে তো আমার মনে হচ্ছে সেটা তো মনে হয় ডিরেক্টরই করবেন না, যেহেতু তার কাজটাকে আমি বিশ্বাস করি। বিদেশি মিমকে তুমি খুব আত্মীকরণ করে কাস্টিং করেছো এই ছবিতে মানুষে, আপনি ওই চরিত্রটা দেখলে বুঝতে পারবেন যে একজন পুলিশ অফিসার বেরিয়ে গেছেন, সবাই জানে পুলিশ অফিসারের চরিত্র, মিমের যা হাইট এবং মিমের যে ধরনের
আমাদের এটা লিন একটা থাকে না, একটা পুলিশ অফিসার, তো তিনি নিশ্চয়ই মেদবহুল কেউ হবেন না, হাইট ভালো থাকবে, মানে বলছি একটা চরিত্রের ফিজিক্যাল জেস্টার, ফিজিক্যাল স্ট্রাকচার। বাকিটা তো সে তো সত্যি অনেক দিন ধরে কাজ করে এবং একটা অ্যাক্টিংয়ে ম্যাচুরিটি লাগতো। মানে আমি বলছি যে ধরুন খুব খুব মানে নবাগত কাউকে এখানে ভালো লাগতো না, কারণ ওই তার পোর খাওয়া ব্যাপারটা লাগবে, এনকাউন্টার স্পেশালিস্ট। সো মিমের যে সেই একটা সেই অ্যাক্টিং ক্যারিয়ারও তো দীর্ঘদিনের, চরিত্রের বিশ্বাসযোগ্যতা। হ্যাঁ, সেটা আপনি দেখলে আশা করি আপনিও। মানুষ নিয়ে বেস্ট মানে কমপ্লিমেন্টটা কার কাছ থেকে পাওয়া? বেস্ট কমপ্লিমেন্ট মানে আমি তো দর্শকদের কমপ্লিমেন্টই সব থেকে ভালো। তারপরে আমার যখন একটা কাজ করি তখন দর্শকদের পাশাপাশি সবাই তো দর্শক, যখন কাজটা দেখে, যখন দেখি যে মানে জিদ্দা নিজেও বলেছেন, যেহেতু তিনি আমাকে ডেকেছেন, তো সে বলছে মানে তিনি যখন লাইভে বলেছেন যে ও খুব ভালো কাজ করেছে, ওর সাথে আবার কাজ করতে চাই এবং খুবই সিরিয়াসলি কাজ করে, প্যাশনেটলি কাজ করে, ওটা আমার কাছে বেস্ট কমপ্লিমেন্ট। কারণ যে মানুষটা আমাকে ডেকেছেন তিনি যদি ভালো বলেন, ওটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশে তোমার প্রেমিকারা কি বললো? আপনি তো জানেন ভাই, আমি খুবই ফ্যামিলি ম্যান, মানে আমি দেখতে শুনতে অত ভালো না, আমি খুব না ডিরেক্টরদের তো বন্ধু, আমার দুটো বাচ্চা আছে, তো আমার তুমি খুব সেফ জোনে থাকতে যাচ্ছ, ফাইন, এবং তুমি খুব ক্লিয়ার কোনো গুঞ্জন গসিপে নাই। আমি আসলে জোকস অ্যাপার্ট বলছিলাম, অপূর্ব বা নিশো বা মেজাবিন যাদের সাথে কাজ করা হয়েছে, ওরা কিভাবে বিষয়টা প্রেস করলো? অপূর্ব আমাকে বেশ কবার ফোন দিয়েছে। আচ্ছা আচ্ছা। তিনি একটা আমার পরিচালিত একটা কাজে তিনি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন, আইকন ম্যান, প্রডিউসড বাই আলফাই, সারিয়া শাকিল ভাই, দীপ্ত প্লেতে, ওটার জন্য তিনি বেস্ট অ্যাক্টর পেয়েছেন। আমি খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। অপূর্ব ভাইকে যেহেতু আমি দেখেছি ওই কাজটা, মানে তাকে দেখি যে প্রত্যেকটা কাজ নিয়ে তিনি কি সিরিয়াস, তো তিনি যখন পেয়েছেন তো ওই মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন যে সঞ্জয় একটা কাজ আসছে, মানুষ ওর জন্য একটা হাততালি হয়ে যাক এবং এই কাজটার কৃতিত্ব সঞ্জয়, তো এভাবে বলেছে। তারপর আমাকে ফোন দিয়েছে, সঞ্জয় সো প্রাউড অফ ইউ, ফেসবুক সোশ্যালে আমাকে উইশ করেছেন, আমাকে ফোন দিয়েছেন অপূর্ব ভাই। সিয়াম প্রেস করেছে, বাকি যাদের কথা বললেন তারা হয়তো নিশ্চয়ই আমার জন্য শুভকামনা আছে, কিন্তু তারা আমাকে আর কি বলেননি। অবশ্যই আমি একটা লেখা বা আমি আমার কন্টেন্টও বলেছিলাম যে বাংলাদেশে গণমাধ্যমে খুব বেশি চর্চা করা হয় না, যা চর্চা করা হয় জায়েদ খান, হিরো আলমদের নিয়ে বা লেম কিছু প্রোডাকশনগুলো নিয়ে আমরা খুব মেতে থাকি, বা পরিরাজ যখন ইন্ডিভিজুয়াল ঝগড়া করে সেগুলো নিয়ে হইচই হয়ে যায়। কিন্তু আমি খুব বড় করে দেখি এবং খুব গর্বস্বরে বলতে চাই যে জিৎ অফার করে বাংলাদেশ একজন ডিরেক্টরকে দিয়ে একটা ফুল লেন্থ ছবি নির্মাণ করলো কলকাতার এত বড় জায়গায়, মানে অবশ্যই খুব পরিচালিত জায়গায়, সেইটা বাংলাদেশি মিডিয়া খুব বেশি ওন করে নাই, প্রেজ করে নাই। তোমার কি মন খারাপ হয়? আমার মন খারাপ হয়, মেজাজ খারাপ হয়। আমি দেখেছি অনেক নিউজ হয়েছে, এখন ভাইয়া সত্যি কথা বলতে কি আমি অনেক নিউজ দেখেছি, প্রচুর নিউজ হয়েছে, সেটাও সত্যি। তো আমার সত্যি কথা বলতে আমাকে যেভাবে সাংবাদিক ভাইয়েরা শুরু থেকে সাপোর্ট দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ আমি যেহেতু ওইভাবে এমন না কারোর সাথে খুব বেশি যোগাযোগ রাখতে পারি, মানে ওটা আমার মানে তারা যেভাবে শুরু থেকে, সত্যিই বলছি, মানে এটা খুব মন থেকে বলছি, যেভাবে আমাকে সমর্থন দিয়েছে বা তারা আমাকে আমার যে কোনো ভালো কাজকে যেভাবে প্রশংসা করেছে, সেটা ফোনে হোক, ইনবক্সে হোক, নিউজ দিয়ে হোক, তো সেখান থেকে আমি না মন খারাপের জায়গায় তো নেই এখন। আপনি যেটা বলেছেন সেটা আমি ওইভাবে নোটিশও করিনি, কারণ আমি কাজের মধ্যে ছিলাম। আর 2 নম্বর কথা ভাইয়া, যদি আমি এটা, আপনিও বলেছেন যে দেখো ভালো কাজ করো, আপনি আমাকে বলেছেন যে ভালো কাজ করার তো আসলে আমি মনে করি না যে এই সময় এসে আর কোনো বিকল্প আছে, সত্যি মানে কাজই কথা বলবে। তো সেক্ষেত্রে মানে জিতের ছবির করার পরে বাংলাদেশি যদি কোনো ফিল্ম করা হয়, সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল কিনা, যে একটা কম্পারিজন যেহেতু খুব দারুণ প্রোডাকশনে কাজ করে। আমি কখনো এইভাবে দেখি না ফিল্ম মেকিং। আমার যেটা ধরুন আমি যে নেক্সট ছবিটা এখানে প্ল্যান করছি এখন পর্যন্ত ইনিশিয়ালি, সেটা একটা মানে হার্ডকোর থ্রিলার, এবং আমি বলি এই ধরনের গল্প বাংলাদেশে হয়নি, এবং কাছাকাছি সময় না, কাছাকাছি প্রত্যেক ডিরেক্টর বলে না, সেটা আমি সেটা বলছিলাম, সেটা অবশ্যই প্রত্যেক ডিরেক্টরই বলে, কিন্তু আমার যেটা মনে হয় সেটা মানে খুবই, এখন তো বলতে পারবো না, কিন্তু গল্পটাই খুবই থ্রিলার। তো সেরকম জায়গা থেকে আমি যে গল্পটা বলতে চাচ্ছি, সেই গল্পটা যদি আমি ঠিকঠাক বলতে পারি, সেটা আমি কত বাজেটে কিভাবে মানে
কত কষ্ট করে করলাম সেটা বিষয় না। তাহলে মনে করব যে আমি অ্যাজ এ ফিল্ম মেকার আমি গল্প বলার জায়গাটায় আমার ম্যাচুরিটি আমি মনে করি আর একটু বেটার হওয়া উচিত, মানে প্রথম ফিল্মের থেকে সেকেন্ড ফিল্মের থেকে থার্ড ফিল্ম, মানে এই যে গ্রাজুয়াল যে নিজেকে, সেটা যদি ধরুন পঞ্চম ফিল্মটা আমি একটা শর্ট ফিল্ম বানালাম, কিন্তু সেটা যেন কোথাও না কোথাও থটের জায়গায় কোথাও না কোথাও একটু না হলেও এগিয়ে যায়। মানে ধরুন একজন অহল্যা বানিয়েছেন, তো উনি তো অনেক বড় পরিচালক, কিন্তু শর্ট ফিল্মও বানিয়েছেন, কিন্তু সেটা কিন্তু আলাদা করে ওনাকে ই করেছে যে মানে যিনি কাহিনী বানিয়েছেন, তাই তো মানে সো তো এই যে ব্যাপারটা আমি যেটাই করি সেটা জন্য কোথাও যেগুলো তাহলে তো সবাই রেকগনাইজ, আমি বলছি সেটা আমি যে কি কাজ করবো সেটা তো আমি জানি না, আমি কি কাজে সুযোগ পাবো, কিন্তু আমি আমার এই গ্রোথটাকে রাখতে চাই, মানে আমি যেন পরের কাজটাই বোঝা যায় যে অ্যাজ এ ফিল্ম মেকার আমার একটু হলো গ্রোথ হয়েছে, নিজেকে ধার দেওয়া বা শান দেওয়া। তো বাংলাদেশে এখনকার ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা মোটা দাগে কি বলে মনে করো? আমি তো খুবই হ্যাপি মানে খুব ভালো। তো সেক্ষেত্রে যদি বলি যে আমি এটা কয়েকদিন আগে লেখাও লিখলাম যে দুই শ্রেণীর নির্মাতা, প্রযোজক, অভিনেতাদের পাওয়া যায়। যারা এক শ্রেণী থাকেন যে সাকিবকে যারা পেয়েছে তারা খুব এই সিটে এসে বলে যে বাংলাদেশের ছবিতে ফাড়া দিবে, আরেকজন বলে যে বাংলাদেশি ছবি আসলে কতদিন টিকবে, হিন্দি ছবির দৌড়াতে আমরা হয়তো থাকতে পারবো না, সুতরাং খুব বেশি দিন না এটা নেপাল হয়ে যাবে, ভুটান হয়ে যাবে, শ্রীলঙ্কা হয়ে যাবে ইত্যাদি নানান রকম কথা বলে। তোমার হোপের জায়গার কারণটা কি? হোপের জায়গার কারণ সাকিবের শিডিউল পাইছো? হোপের জায়গার কারণ অন্য একটা বড় কারণ হচ্ছে যে আমার বিশ্বাস এক ঝাঁক মেধাবী নির্মাতারা ফিল্মে এসছেন। ওকে, বুঝলাম। ডিরেক্টরস মিডিয়াম ফিল্ম এবং ভালো ভালো ডিরেক্টররা আসছে। তো যখন ভালো ডিরেক্টররা, এতগুলো ভালো ডিরেক্টররা যখন একসঙ্গে ড্রাইভ দিবেন, তার তো একটা সুফল থাকবেই। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখুন, সাকিব ভাই তো একটা সত্যি বলতে অনেক বড় জায়গা জুড়ে আছে। তিনি বাংলাদেশের মানে আমি বলবো যে এত বড় সুপারস্টার এবং তার যে ফ্যান ফলোয়িং, এটা তো প্রশ্নাতীত। কিন্তু ধরুন এখন বাকি, ধরুন সাকিব ভাইকে একদিকে রেখে বাকি বললাম যারা একজন তো ওয়ার্ক করছে না, আমি বলতেছি ভাই, তাদের নিয়ে যখন একজন ডিরেক্টর ফিল্ম বানাবেন তখন তিনি অবশ্য কি ভাববেন যে যেহেতু আমাকে মানে আরো বেশি অডিয়েন্স কানেক্টিং কন্টেন্ট বানাতে হবে। তো আমি বিশ্বাস করি যখন কন্টেন্ট ওরিয়েন্টেড হবে এবং তার সঙ্গে একটা পপুলার ফেস থাকবে, তো সেটা যে স্কিলই হোক সেটা তো ওয়ার্ক করবে। মানে এটা হতে পারে না যে একটা খুব ভালো সিনেমা যেটা সত্যি সত্যি মানুষের মানে সিনেমার যে ক্ষুধা সেটাকে ফিল আপ করলো, কিন্তু সেটা মানুষ দেখবে না, এটা হতে পারে না। সেটা স্কেলটা হয়তো সাকিবের অনেক বেশি হবে যেহেতু তার ওই ফ্যান ফলোয়িংটা অনেক বেশি, কিন্তু সেটা না হলেও এখন এটা তো সত্যি যে তাকে নিয়ে বানাতে গেলে যে বাজেটটা লাগবে, একজন সাকিব ভাইকে ছাড়া বানাতে গেলে তো সেই বাজেট লাগবে না। তো সেটাও একটা মানে আমি বলতে চাচ্ছি যে আর এখন তো শুধুমাত্র সিনেমা, একটা ভালো সিনেমা বলে এখন আমাদের অনেকগুলো সিনেপ্লেক্স হচ্ছে, নানান রকম প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, সিনেমার পরে OTT আসছে। সো এই ফ্লোটা থাকুক। আচ্ছা আচ্ছা, মানে একটা যখন অডিয়েন্স দিন আমরা জিতবই ব্যাপারটা, মানে ফ্লোটা তো এতদিন তো আমি মনে করি ফ্লোটাই একটু কম ছিল। এইবার বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপ আর মতো হবে না তো? না, আমি খুব আশাবাদী যে ভেরি সুন। এবং আমাদের একটা গ্লোবাল মার্কেট তৈরি হয়েছে, মানে দেশের বাইরে, মানে আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট এবং নানান দেশ, অস্ট্রেলিয়া, নানান দেশে বাংলাদেশি সিনেমা রিলিজ হচ্ছে। কিন্তু সঞ্জয় বলো তো, গত 2 বছরে গড়ে যদি 2 বা 3টে ছবির বাইরে কোনো ছবি ওয়ার্ক না করে, তাহলে এই 24টা মাস কিভাবে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকবে? যে কারণে জওয়ান আনতে হয়, যে কারণে পাঠান আনতে হয়। এখন আনানিয়াতে কোনো সমস্যা নেই, আসবে এগুলো, কিন্তু বাংলাদেশি ছবি আসলে ওয়ার্ক করছে না। এখন দেখুন, আমার তো সিনেমা তো সত্যি কথা বলতে এইবার ধরুন প্রিয়তমা, সুরঙ্গ, তারপরে আজকে বোধহয় আরেকটা সিনেমা তুফান, রায়হান রাফিয়ান সাকিব ভাইয়ের কোলাবোরেশনে। তো এই 2টো সিনেমা সামনে আসবে এবং আমি মনে করি যে আমি শুনেছি অনেক, মানে আমি জানি না এখনো অফ দ্য রেকর্ড হয়তো বলেছে যে অনেক ইয়াং ডিরেক্টর যারা OTT-তে সাকসেসফুল, তারাও নিজ নিজ জায়গায়, সরব আহমেদ জীবন ভাইয়ের একটা সিনেমা আসতেছে, মোস্তাক কুমার রাজ ভাইয়ের ওমর আসতেছে। সো এগুলো তো পাইপলাইনে আছে। সো আমি বলছি যে ধরুন 15টা 20 জন নির্মাতা যখন একই সঙ্গে ড্রাইভ দিবেন এবং যখন বছরে ওভারঅল যখন 10-12টা ভালো ফিল্ম আসবে, সেখানে হয়তো 4-5টা ওয়ার্ক করবে। আমার ধারণা যে এটা গ্রোয়িং, এটা
এটা ভালো হবেই। আচ্ছা আচ্ছা, মানে এটা সিঁড়ির দিকেই যাচ্ছে, মানে নামছে না? না, আচ্ছা, এটা উপরের দিকে আমি দেখতে পাচ্ছি, এবং সুন্দর। এর বড় রিজন হচ্ছে মেধাবী ফিল্ম, এবং আমি প্রত্যেকটা ফিল্ম মেকার দেখবেন প্রচন্ড রকম নিজের ফিল্মটা ভালো করার বিষয়ে খুব ডেডিকেটেড।